2023 সাল ডিসেম্বর মাস, ডাব্লিউবি সেট হিস্ট্রি এক্স সিরিজের কোশ্চেন। তো এক্স সিরিজের কোশ্চেনটা আমার কাছে এই মুহূর্তে আছে। কালকে আমাদের ডাব্লিউবি সেট যে পরীক্ষা, কলেজ সার্ভিস কমিশনের, সেই পরীক্ষাটা হয়ে গেছে। তো এই কোশ্চেনগুলো আজকে আমি কিছু অ্যান্সার কি, টেন্টেটিভ অ্যান্সার কি আলোচনা করব। তো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে কমিশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যান্সার কি দেয় বা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অ্যান্সার কি দেওয়া হয়, সেগুলো সবসময় আবার মেলে না। তো সেই কারণেই বলা হচ্ছে টেন্টেটিভ অ্যান্সার কি। তো মোটামুটি 100খানা কোশ্চেন এখানে আছে। 100টা কোশ্চেনের মধ্যে আমি ব্যক্তিগতভাবে যে কোশ্চেনগুলোর অ্যান্সার জানি, শুধুমাত্র আমি সেই সমস্ত কোশ্চেনগুলোর অ্যান্সারই আমি এখানে সলভ করেছি। বাকি মোটামুটি 10টার মতো কোশ্চেন এরকম আছে যেগুলো আমার পক্ষে এই মুহূর্তে সলভ করা সম্ভব হয়নি। তো সেই কয়েকটা বাদে বাদ বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, দেখো ফার্স্ট যে কোশ্চেন কি বলা হচ্ছে, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপ্পার অন্তর্ভুক্ত নয়? নয় বলেছে। তো হরপ্পার অন্তর্ভুক্ত নয় হচ্ছে সগোড়া। ঠিক আছে, সগোড়া কপার প্লেটের একটা, সগোড়া উত্তরপ্রদেশে একটা জায়গা আছে। তো এখানে চানহুদারও ঠিক আছে, কোটদিজিও ঠিক আছে এবং দেশালপুরও ঠিক আছে। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সগোড়া। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, কলহনের রাস্তরঙ্গিনী রচনা শেষ হয়েছিল কবে? রাস্তরঙ্গিনী রচনাটা শেষ হয়েছিল কবে? হচ্ছে 1149 খ্রিস্টাব্দে কলহনের রাস্তরঙ্গিনী রচনাটা শেষ হয়। 3 নম্বর কোশ্চেন আছে, ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে, দেখো কোশ্চেনটা, ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে ব্রাহ্মী লিপির বিবর্তন শুরু হয়েছিল। তো এই কোশ্চেনের অ্যান্সারটা আপাতত আমার কাছে নেই। এটা আমি পরবর্তীতে এই ভিডিওটা কমপ্লিট করার পর তারপরে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যে যে কোশ্চেনগুলো আমার কাছে বর্তমানে অ্যান্সার নেই সেগুলোকে আমি খুঁজে তারপরে নতুন করে আবার আর একটা এই কয়েকটা কোশ্চেন নিয়ে তৈরি করে দেবো। তো এই মুহূর্তে আমার কাছে এর অ্যান্সার নেই। তো দেখো ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে ব্রাহ্মী লিপির বিবর্তন শুরু হয়, এবার ষষ্ঠ শতাব্দী, ঠিক আছে, এরকম ষষ্ঠ শতাব্দী যদি বলা হয় তাহলে নর্মালি এই জায়গাগুলো দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আমি এখনো যেহেতু জানি না সেহেতু এরকম ভাবে বলবো না। তো এটা আমি স্কিপ করেছি। নেক্সট চলে আসো, অন্ধ্র অঞ্চলের রাজাদের স্মৃতি ফলক ও লেখমালাগুলির বলা হয় কি নামে, মানে মেমোরিয়াল গুলো আর কি। তো অন্ধ্রপ্রদেশের যে জায়গাটা সেখানে দুটো নিয়ে কনফিউশন আছে, একটা হচ্ছে ছায়াস্তম্ভ, একটা হচ্ছে চতুর্স্তম্ভ। তো সেই কারণে এটাও স্কিপ করা হয়েছে। নেক্সট কোশ্চেন 5 নাম্বার, নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতের মুদ্রা নয় বলছে? প্রাচীন ভারতের মুদ্রা আমরা জানি নিষ্ক, সুবর্ণ, শতমন এগুলো আছে, রক্তিক যে আছে সেটা হচ্ছে নয়। নেক্সট চলে আসো, নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলা হচ্ছে যে নিম্নে বর্ণিত কোন উপনিষদে ঘোড়ার দেহের বিভিন্ন অংশকে মহাবিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে? এর অ্যান্সারও আপাতত আমার কাছে নেই, এটাও আমি পরবর্তীতে করে দেব। নেক্সট কোশ্চেন 7 নাম্বার, নিম্নে বর্ণিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন তক্ষশিলার আবিষ্কার করেন? এটা হচ্ছে আলেকজান্ডার ক্যানিংহাম। নেক্সট, জৈন ধর্মে অনেকান্তবাদ তত্ত্ব বলতে কি বোঝায়? এর বাংলা ভাষাটা একটু জটিলতা, ইংরেজিটার মধ্যে আমি এই জিনিসটাকে অতটা বিষয়টা বুঝতে পারিনি। এটা যেমন দাঁড়াচ্ছে সি আর এ, এই দুটোর মধ্যেই একটা হবে, কিন্তু বিষয়টা কি টাইপের আছে সেটা আপাতত বোঝা যাচ্ছে না। নেক্সট 9 নাম্বার কোশ্চেন, নিম্নে বর্ণিত কোনটি বোধিসত্ত্ব নয়? যেমন বোধিসত্ত্ব পদ্মপাণি, বোধিসত্ত্ব অর্হন্ত, বোধিসত্ত্ব বজ্রপাণি, এরকম বজ্রপতি এরকম ছিল, কিন্তু মঞ্জুশ্রী এ বোধিসত্ত্ব নয়। বোধিসত্ত্ব কিসের সাথে সম্পর্কিত? জৈন ধর্মের সাথে সম্পর্কিত। নেক্সট দেখো, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন ড্যাশ, এটা তো একদম সোজাই কোশ্চেন দিয়েছে, গোশাল মস্করি পুত্র। যারা যারা আমার কাছে, যে আমার যে কোচিং এর যে ব্যাচটা আছে সেই মধ্যে কিন্তু এখানে মোটামুটি অনেক কোশ্চেনই কমন এসছে, যে মোটা 80খানার মতো তো কোশ্চেন, 80টার মতো 80টা প্লাস কোশ্চেন এখান থেকে কিন্তু কমন আসছে। তো যাই হোক সেটা দেখা যাচ্ছে। কি 11 নম্বর কোশ্চেন, চতুর্বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় যে সূত্রে?
চতুর্বর্ণের উল্লেখ আমরা কি জানি যে পুরুষ সূক্ত থেকে সেটা পাওয়া যাচ্ছে ঋগ্বেদে। ঠিক আছে, নেক্সট চলে আসি, নিম্নে বর্ণিত কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে সন্ন্যাসিনীদের উল্লেখ পাওয়া যায়? সন্ন্যাসিনীর কথা বলা হচ্ছে। ঠিক আছে, দেখবে সন্ন্যাসীরা লিখেছিল আর সন্ন্যাসিনীরা লিখেছিল। সন্ন্যাসিনীদের লেখা একটা গ্রন্থ আছে যার নাম হচ্ছে থেরি গাথা। তো তাহলে থেরি গাথা তো এখানে নেই, তাহলে আমি কি ধরবো? তাহলে থেরি গাথাটা কার মধ্যে আছে? সুত্ত পিটকের মধ্যে আছে। সেই সুত্ত পিটকের মধ্যেই আছে এখানে। এখানে সুত্ত পিটকটা আমরা দেখতে পাচ্ছি, সি নাম্বার অপশন। তো থেরি গাথা, তাহলে এখানে সুত্ত পিটক। নেক্সট চলে আসো, ঋগ্বেদের ভাষা নিম্নোক্ত যে গ্রন্থে খুব কাছাকাছি ঋগ্বেদের ভাষা সেটা হচ্ছে জেন্দাবেস্তা। জেন্দাবেস্তার ভাষা আমরা ইন্দ্র, মিত্র, বরুণ, নক্ষত্র এরকম রাজা ওই দেবতার নামই পাই। ঠিক আছে, একই টাইপের ভাষা বলেই তো আমরা জিনিসটা বুঝতে পারছি, একই টাইপের কালচার মোটামুটি একটা ছিল, সেটা বলা যায়। নেক্সট, গিল্ডের প্রধানকে কি বলা হতো? শ্রেণী যে বলছে এই নাম্বারটা, শ্রেণী গিল্ডকেই বলা হতো শ্রেণী। ঠিক আছে, আর গিল্ডের যে প্রধান হেড তাকে বলা হতো জেথক। তাহলে গিল্ডের প্রধানকে কি বলা হতো? জেথক বলা হতো। নেক্সট চলো, যে অশোক কাকে বরাবর পর্বতমালার দুটি গুহা উৎসর্গ করেছিলেন? মানে কোন ধর্মের সম্বন্ধের কথা বলা হচ্ছে? এটা আজীবিকদের হবে, আজীবিকদেরকে করেছিলেন। নেক্সট চলে আসি, সঙ্গম যুগ। সঙ্গম যুগের গ্রন্থ তোলকাপ্পিয়াম এর বিষয়বস্তু হলো ড্যাশ। তোলকাপ্পিয়াম মানে তোমরা সঙ্গম সাহিত্য যে পড়েছো, সঙ্গম সাহিত্যের মধ্যে কি পড়ানো হয়েছিল? যে ব্যাকরণ গ্রন্থ। ঠিক আছে, এই তোলকাপ্পিয়াম হচ্ছে একটা তামিল ব্যাকরণ। নেক্সট, নিম্নে লিখিত পাল বংশীয় রাজাদের মধ্যে কে নির্বাচিত রাজা ছিলেন? নির্বাচিত ছিলেন কে? গোপাল। গোপালকে লোক প্রকৃতিপুঞ্জ দ্বারা নির্বাচন করা হয়েছিল, সেই কারণে নির্বাচিত রাজা গোপাল। 18 নম্বর কোশ্চেন, বিন্দুসার কাকে শুষ্ক মিষ্টি ডুমুর ও সোফিস্ট পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন? এটা হবে প্রথম অ্যান্টিওকাস। এর উত্তরে প্রথম অ্যান্টিওকাস বলেছিলেন যে আমি মিষ্টি ডুমুর দিতে পারি, সোফিস্টও দিতে পারি। এর মধ্যে তিনটে জিনিসের কথা বলেছিল, ওটা এখন এখানে উল্লেখ নেই। মিষ্টি ডুমুর, সোফিস্ট আর একজন দার্শনিককে পাঠাতে কথা বলা হয়েছিল, স্কলার। তো দার্শনিকদেরকে পাঠায়নি, এটা বলা হয়েছিল যে আমরা এই দুটো জিনিস পাঠাবো কিন্তু দার্শনিককে পাঠাতে পারবো না। তো যাই হোক, এটা হচ্ছে উত্তর, প্রথম অ্যান্টিওকাস। চলে আসো নেক্সট, নিম্নে বর্ণিত কোন তত্ত্বটি তর্কশাস্ত্র এবং দার্শনিক জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে? তর্কশাস্ত্র আর দার্শনিক জ্ঞান। তর্কশাস্ত্র মানে ফিলোসফি। ঠিক আছে, তর্কশাস্ত্র এখানে সাংখ্যটা মোটামুটি মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এই মুহূর্তের সম্পূর্ণ সঠিক 100% সঠিক কোনো তথ্য নেই, সেই কারণে এটাকে স্কিপ করে যাচ্ছি। এই কোশ্চেনগুলো আমি সেকেন্ড পার্টের মধ্যে নিয়ে আসবো। চলো নেক্সট, নিম্নলিখিত কোন গ্রন্থে প্রথম স্ত্রীধন সম্পর্কে উল্লেখ পাওয়া যায়? প্রথম বলেছে, প্রথম এই যে এখানে যে কয়েকটা আছে এর মধ্যে কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র উত্তর হবে। চলো নেক্সট চলে আসি, নিজের ক্ষত্রিয় বংশ কৌলিন্যের ভিত্তিতে কে বুদ্ধের দেহাবশেষের অংশ দাবি করেছিলেন? এটা হবে অজাত শত্রু। অজাত শত্রু তার মন্ত্রীকে পাঠিয়েছিল। গেল। নেক্সট কোশ্চেন, নিম্নে বর্ণিত কোন রাজা বাতাপি কুণ্ড বা বাতাপির বিজেতা হিসেবে ভূষিত হয়েছিলেন? এটা প্রথম নরসিংহ বর্মন। নেক্সট 23 নম্বর কোশ্চেন, দাক্ষিণাত্যের উপর পরোক্ষ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কে গ্রহণ পরিমোক্ষ, এখানে মোক্ষ বলা আছে কিন্তু গ্রহণ পরিমোক্ষ অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন? এটা হবে সমুদ্রগুপ্ত। আমরা সমুদ্রগুপ্তের উত্তর ভারত জয়, দক্ষিণ ভারত জয় সম্পর্কে জানি। এটা দক্ষিণ ভারতে যে 12খানা রাজ্য জয় করেছিল তাদেরকে এই গ্রহণ পরিমোক্ষ নীতির মাধ্যমে রাজ্যের বিস্তারটা মানে রাজ্যটাকে জয় করার পর তাদেরকে আবার ফেরত দিয়ে দিয়েছিল শ্রীর মাধ্যমে, বার্ষিক একটা টাকা দিতে হতো। যাই হোক, 24 নম্বরে চলে আসি, যে পাল রাজা সুমাত্রার বলপুত্র দেবকে অনুসরণ করে নালন্দা মঠে 5টি গ্রাম দান করেছিলেন তিনি কে? তিনি হলেন দেবপাল। এই যে 24টা প্রশ্ন পর্যন্ত যে যাই কোশ্চেন গুলো আছে প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু দুই একটা যেটা বাদ আছে, দুই একটা গুলো হয়তো আমার দেখা হয়নি, কিন্তু বাকি সবগুলো কোশ্চেনই কিন্তু তোমরা বাংলা ভার্সনের একটা বই, সেটা হচ্ছে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, একদম পার্ট, প্রাচীন যুগের দুটো পার্ট আছে। এই দুটো পার্ট তোমরা যদি দেখে যাও তাহলে একদম দেখো সবগুলো কোশ্চেন ওখান থেকে তোলা হয়েছে। চলে আসো নেক্সট কোশ্চেন 25, বৈদিক যুগে রাজার পরে যিনি গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন তিনি হলেন ড্যাশ। রাজার পরে কার মানে রাজার পরে কার জায়গা ছিল? সেটা রাজার পরে ছিল পুরোহিত। এই কোশ্চেনটা কিন্তু ভালো কথা আর একটা যেটা বলার, যে এই যে কোশ্চেনটা এসেছে এই বছর সেটাকে কিন্তু দেখবে
ইউজিসি নেটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের 10 বছর বা 15 বছরের কোশ্চেন তোমরা যদি কমপ্লিট করে থাকো কেউ, তাহলে দেখবে তোমরা প্রায় সব কোশ্চেন কমন পেয়েছো। দু চারটা তো এরকম থাকবে আলাদা, কিন্তু বেশিরভাগ পাস করার মতো কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাচ্ছ, এটা মাথায় রাখবে। তো এখানে তাহলে কি হচ্ছে, পুরোহিত, রাজার পরেই ছিল হচ্ছে পুরোহিত। নেক্সট চলে আসি, গার্গী এবং যাজ্ঞবল্ক্যের মধ্যে কথোপকথন। এই কোশ্চেনটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বৃহদারণ্যক উপনিষদ থেকে আমরা জানতে পারছি গার্গী এবং যাজ্ঞবল্ক্যের মধ্যে কথোপকথন। নেক্সট কোশ্চেন চলো, বৈদিক যুগের শেষের দিকে শূদ্রদের দেবতা হিসেবে পরিচিত ছিল, এটা বারবার ক্লাসে করানোর সময় বারবার বলানো হয়েছে, পুষাণ। দেখবে আমার ভিডিওর মধ্যেও আছে এটা, পুষাণ। এমনি বা এই যে অফলাইন বা অনলাইন যে আবার ব্যাচ চলে, সেই ব্যাচেও নর্মালি পড়ানো হয়েছে এগুলো, পুষাণ। আর এমনি আমার যে ইউটিউবের যে চ্যানেলের যে ভিডিওগুলো আছে, বৈদিক সভ্যতার উপর একটা ভিডিও আছে, দেখবে ওখানেও কিন্তু এই পুষাণের উল্লেখটা করা আছে, শূদ্রদের দেবতা হচ্ছে পুষাণ। চলো নেক্সট কোশ্চেন, কে মনুস্মৃতির উপরে একটি ভাষ্য লেখেন? মনুস্মৃতির উপর ভাষ্য লেখেন হচ্ছে মেধাতিথির আর গোবিন্দ ভট্ট। এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে মেধাতিথি, তাহলে আমি মেধাতিথিরটাই করব, বোঝা গেল। এছাড়াও যদি এরপরে আবার কোনো একটা কোশ্চেন দিতে পারে মনুস্মৃতির উপর ভাষ্য লেখেন কে, তখন মেধাতিথির না দিয়ে গোবিন্দ ভট্ট নাম দিয়ে দিতে পারে, বোঝা গেল। এরকম ভাবে কোশ্চেনের আশেপাশের জায়গাগুলোকে কিন্তু পড়ে রাখতে হবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন চলে আসি, 29, আলেকজান্ডার কোন বছরে সিন্ধু নদ অতিক্রম করেছিলেন? আলেকজান্ডার 3×6 একটা হিসাব, 3×6 এইভাবে মনে রাখার একটা ট্রিক্স, যে 326 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 3×6। নেক্সট চলে আসো, নিম্নে বর্ণিত কোন গ্রন্থে শুঙ্গ রাজার প্রেম কাহিনীর উল্লেখ আছে? শুঙ্গ রাজার প্রেম কাহিনীর উল্লেখ আছে মালবিকাগ্নিমিত্রম, কালিদাসের লেখা। মালবিকা এবং অগ্নিমিত্র, ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গের যে ছেলে অগ্নিমিত্র, সেই অগ্নিমিত্রের সাথে মালবিকার যে প্রেম কাহিনী, সেইটাকে নিয়েই কালিদাস লিখেছিল মালবিকাগ্নিমিত্রম। তো এখানেই বলা হচ্ছে শুঙ্গ রাজা, ঠিক আছে। বিদিশা বলে একটা জায়গা ছিল, সেই জায়গার কিন্তু তিনি এই অগ্নিমিত্র কিন্তু গভর্নর নিযুক্ত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, 31 কি বলা হচ্ছে, মোগল চিত্রশিল্পী মনসুর, এই মনসুরকে নাদিরুল আসর, এখানে কোনো কোনো ক্ষেত্রে লেখার সময় নাদির হাইপেন উল হাইপেন আসরও থাকে, ঠিক আছে, নাদিরুল আসর, এই নাদিরুল আসর বা যুগের বিশেষ নক্ষত্র, এই উপাধিটা দিয়েছিলেন। তো মনে রাখবে এটা সবসময় জাহাঙ্গীরের সময় শাহ মনসুর ছিল। শাহ মনসুর যে পেন্টিং বা পেন্টার ছিল, তিনি হচ্ছে জাহাঙ্গীরের সময়, জাহাঙ্গীর তাকে এই উপাধিটা দিয়েছিল নাদির উর আসার, ঠিক আছে। আরেকজনকে দেওয়া হয়েছিল নাদিরুজ্জামান। তো এরকম দুটো আছে। চলে আসো নেক্সট, এ ফরগটন এম্পায়ার, এই গ্রন্থের রচয়িতাকে, এ ফরগটন গ্রন্থের রচয়িতা দেয়নি, এখানে বিষয়বস্তু দিয়েছে। এই ফরগটন এম্পায়ার গ্রন্থের বিষয়বস্তু কি? বিজয়নগর সাম্রাজ্য। এই গ্রন্থ থেকে বিজয়নগর সাম্রাজ্যের সম্পর্কে জানা যায়। কোশ্চেন নাম্বার 33, নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি হলো যজমানি ব্যবস্থা? এই যজমানি ব্যবস্থার কথা কে বলেছে? ওয়াইসর হচ্ছে প্রথম ব্যক্তি যে যজমানি ব্যবস্থার কথা বলেছে। এর পরেও যে ফুকা যাওয়া এই যে আছে, আর বি পাওয়েল, ঠিক আছে, এরা পরবর্তীতে বলেছে। তো যাই হোক, নেক্সট চলে আসি, এশীয় বাণিজ্য বিপ্লবের তত্ত্ব প্রথম দিয়েছিলেন কে? এশীয় বাণিজ্য বিপ্লবের তত্ত্ব প্রথম দিয়েছিলেন নীল স্টিনগার্ড। কি? নীল স্টিনগার্ড, এশীয় বাণিজ্য বিপ্লবের তত্ত্ব। চলে আসো নেক্সট, 35 নাম্বার কোশ্চেন, আইন-ই-আকবরী অনুযায়ী মুঘল ভারতবর্ষে, আইন-ই-আকবরী অনুযায়ী মুঘল ভারতবর্ষে পাটোয়ারি কাদের বলা হতো? পাটোয়ারি বলা হতো হচ্ছে সংগৃহীত অর্থের হিসাব রক্ষাকারী একজন সরকারি আধিকারিককে বলা হতো। ইংরেজিটা আরো বেশি ভালো মতো বুঝতে পারবে, যে এখানে দেখো, এ স্টেট অফিসিয়াল টু মেইনটেইন অ্যাকাউন্টস অফ কালেকশনস, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার 35 নাম্বার কোশ্চেনের সি নাম্বার অ্যান্সার। চলে আসো নেক্সট কোশ্চেন, 35 গেল, এবার 36 নাম্বার কোশ্চেন চলে আসো, ভারতবর্ষে গতি সঞ্চালক জল চক্র, যেটাকে পার্সিয়ান হুইল বলা হয়, তো যাই হোক, এই গতি সঞ্চালক জল চক্রের প্রথম ব্যাখ্যা করেছেন, মানে আমরা কোথায় থেকে জানি, সেটা হচ্ছে বাবরের যে আত্মজীবনী গ্রন্থ আছে তুজুকি বাবুরি তুর্কি ভাষায় লেখা তুজুকি বাবুরি থেকে কিন্তু এই প্রথম এই টাইম জিনিসটা সম্পর্কে আমরা জানতে পারছি। মানে এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে বাবরের গ্রন্থ থেকে আমরা জানতে পারছি। নেক্সট চলে আসি 37, বার্নিয়ারের মতে, ঠিক আছে, বার্নিয়ার মতে জায়গির হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন ছিল, সেটা কি বলছে? সাম্রাজ্যের উপর রাজকীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। কেন? যদি এক জায়গায়
জায়গির বংশানুক্রমিক ভাবে দিয়ে দেওয়া হয়, তাহলে কি সেই জায়গাটাতে একটা সামন্ততান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে, যেটা পরবর্তীতে সিংহাসনের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। সেই কারণে সবসময় তাদেরকে ট্রান্সফারেবল জব, এরকম ট্রান্সফার করার ব্যবস্থা কিন্তু ছিল, হস্তান্তর। তো বর্নিয়ের মতে কি বলা হচ্ছে, জায়গির হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন সাম্রাজ্যের উপর রাজকীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। নেক্সট চলে আসো, দেখো এই কোশ্চেনটাও তেমন ভাবে পাইনি, এই কোশ্চেনটা আছে কিন্তু আমার খুঁজে বের করাটা হয়নি। এই কোশ্চেনটা কোথায় আছে আমি বলে দিচ্ছি, সমর কুমার মল্লিকের বই যদি কারো কাছে থাকে তোমরা দেখে নেবে, যে সামাজিক যে জায়গাগুলো আছে ওর মধ্যেই আছে, এটা আমি দেখেছি কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই, সেই জন্য আমি এটাকে ছেড়েই দিয়েছি। সেকেন্ড পার্টে আমি এবার নিয়ে আসবো, যে ওই কি বলছে, মোরল্যান্ড উত্তর ভারতের জনসংখ্যার কত জনসংখ্যা ছিল বলছে যে আকবরের মৃত্যুর সময়, তো ওটা এখনো যেন দিইনি, এটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। চলো নেক্সট কোশ্চেনের মধ্যে দেখো, যে মুঘল সম্রাট স্বামী নারায়ণ সিংহের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এই কোশ্চেনের অ্যান্সারটাও এই মুহূর্তে আমার জানা নেই, হতেই পারে জাহান্তার শাহ, কিন্তু আমার এই মুহূর্তে জানা নেই, সেই কারণে এটাও পরে নিয়ে আসবো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, যে কোন ঐতিহাসিক ইতিহাস ও ইলম ই হাদিস, কি ইতিহাস আর ইলম ই হাদিস এই দুটোকে একই কালের জাতক বলে অভিহিত করেছেন, এটা হচ্ছে জিয়াউদ্দিন বারুনি, এটা একদম কমন কোশ্চেন, জিয়াউদ্দিন বারুনি। তারপরে চলে আসো, জালালউদ্দিন মঙ্গবারুনিকে পশ্চাৎবন, হ্যাঁ, করে করে কে ভারতবর্ষে এসেছিলেন, যে জালালউদ্দিন খিবার শাসক যে ছিল জালালউদ্দিন মঙ্গবারুনি, তাকে পিছন নিয়ে ধাওয়া দিয়ে 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 কে চলে এসেছিল ভারতের সিন্ধুর প্রদেশ পর্যন্ত পৌঁছে গেছিল, সে হচ্ছে চেঙ্গিস খান। আমরা জানি ইলতুৎমিশ পড়েছি, আমরা ইলতুৎমিশের ক্ষেত্রে পড়েছিলাম যে চেঙ্গিস খান আক্রমণ, ঠিক আছে। তো যাই হোক, এটা হবে তাহলে চেঙ্গিস খান এসেছিল। নেক্সট 42, কোন ঐতিহাসিক ফেরদৌসের অনুসরণে নিজের গ্রন্থ লিখেছিলেন বলে দাবি করেন? ইসামি যে তার গ্রন্থ লিখেছিল, ইসামি ইসামি তার গ্রন্থ এই ফেরদৌসের অনুকরণে লিখেছিল বলে ও দাবি করে। নেক্সট চলে আসি 43, এগুলো আমি এখন ব্যাখ্যা করেছি না, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আপাতত অ্যান্সার কিগুলো দিচ্ছি, পরে আমি টপিক ধরে ধরে আবার এগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবে, আমি টপিক ধরে ধরে এক একটা করে কোশ্চেন একদিন করে টপিক ধরে ধরে আলোচনা করব। এই মুহূর্তে শুধু অ্যান্সার কিটাই বলে দেওয়া হচ্ছে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 43, 1594 সালে বাংলার সুবেদার অর্থাৎ গভর্নর হিসেবে কে নিযুক্ত হন? মান সিংহ, আকবরের সময় মান সিংহ বাংলার সুবেদার হিসেবে নিযুক্ত হয়েছিল। এরা রাজমহলের দিক দিয়ে কিন্তু বাংলায় প্রবেশ করতো, রাজমহলটাই ছিল ঝাড়খণ্ডের দিক দিয়ে, মালদা জেলা মানিকচক ওই যে জায়গাটা, ওখানটাতেই আছে রাজমহল, ঠিক আছে। চলে আসো নেক্সট, চলে আসি, বাংলার সুলতানি শাসন ব্যবস্থার শেষ রাজবংশ ছিল ড্যাশ, বলছে বাংলার সুলতানি শাসন ব্যবস্থার শেষ রাজবংশ ছিল কি? হোসেন শাহী রাজবংশ। চলো, হোসেন শাহের আগে কিন্তু ইলিয়াস শাহী ছিল, তারপরে হোসেন শাহী রাজবংশ। কোশ্চেন নাম্বার 45, দিল্লির কোন সুলতান সম্প্রসারণ অপেক্ষা সুসংগঠিতকরণকে অগ্রাধিকার দিয়েছিলেন? এটা হচ্ছে বলবন, আমরা জানি বলবনের সময় কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাকে একটু বেশি ঠিকঠাক করার একটা ব্যবস্থা করা হয়েছিল। চলে আসি নেক্সট কোশ্চেন, গ্রেট ফার্ম থিওরি, ঠিক আছে, গ্রেট ফার্ম তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? তত্ত্ব প্রবক্তা কে ছিলেন? এটা হচ্ছে কারেন লেনর্ড, কি কারেন লেনর্ড। নেক্সট, বাংলায় আফগান শাসন ব্যবস্থার প্রবর্তন কে করেছিল? শের শাহ সুর বংশ। নেক্সট চলে আসছে, ভক্তি আন্দোলনের মূল দর্শন হলো ড্যাশ, ভক্তি আন্দোলনের মূল দর্শন, যে এই শব্দটা এখানে একটু ঘোরানো আছে সেই কারণে আমি এখনো পর্যন্ত এটাকে 100% করিনি। এটার মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই সি নাম্বার আর হচ্ছে বি নাম্বার, ঠিক আছে, এরকম টাইপের একটা হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত, বা ডিটাও কাছাকাছি আছে। হ্যাঁ, জীবনের মূল লক্ষ্য মুক্তি, এই কথা প্রচার করা, আধ্যাত্মিক জগৎ, ভগবানের প্রতি তীব্র ভালোবাসা প্রদর্শন, তো এটা নিয়ে একটু অবস্থা খারাপ আছে, তো এটাকে আমাকে দেখে পরে আবার বলতে হবে। নেক্সট চলে আসি পরের কোশ্চেন 49, নিম্নে বর্ণিত কোন গ্রন্থটি মাহমুদ গাওয়ান কর্তৃক রচিত নয়? মাহমুদ গাওয়ান রচনা করেননি, যেটা মুনতাখাবুল তাওয়ারিখ, এটা বদাউনির লেখা, এটা মাহমুদ গাওয়ানের নয়, ঠিক আছে। মাহমুদ গাওয়ান তো দক্ষিণের ছিল, তোমরা জানো সবাই। চলে আসি নেক্সট 50 নম্বর কোশ্চেন, কোন নদী বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? সেটা হবে তুঙ্গভদ্রা নদী। চলো নেক্সট কোশ্চেন, মাদুরা বিজয়ম রচনা করেছিলেন কে? কম্পনের স্ত্রী গঙ্গা দেবী, কম্পনের স্ত্রী গঙ্গা দেবী, কম্পনের তো নাম না এখানে, যাই হোক গঙ্গা দেবী।
মাদুরা বিজয়ম, মাদুরা বিজয় বা মাদুরা বিজয়ম নামে বিজয়নগরেরই রানী, ঠিক আছে, গঙ্গা দেবী। চলো নেক্সট কোশ্চেন, বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত বীর পাঞ্চালা কি? বীর পাঞ্চালা এই শব্দের অর্থ কি? বীর পাঞ্চালা শব্দ হচ্ছে কারিগর সম্প্রদায়, ঠিক আছে, বীর পাঞ্চালা, এখানে ইংরেজিটার মধ্যে দেখো বি নাম্বার আর্টিসান ক্লাস, এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। 52 হচ্ছে কারিগর সম্প্রদায়। এবার চলে আসি 53, ঔরঙ্গজেব কোন মারাঠা শাসকের বিরুদ্ধে মকবর খানকে পাঠিয়েছিলেন? মকবর খানকে পাঠিয়েছিল শম্ভুজি, বি নাম্বার অপশন, 53 কোশ্চেনের বি নাম্বার অপশন শম্ভুজি, শম্ভুজির বিরুদ্ধে পাঠানো হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন 54, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কোথায়? রায়গড়ে। চলো নেক্সট কোশ্চেন, মাখফি ছদ্মনাম নিয়েছিলেন কে? জেবুন্নিসা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 56, অলবেরুনি কার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন? অলবেরুনি ভারতবর্ষে এসেছিলেন হচ্ছে মাহমুদ গজনী, অর্থাৎ সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ। চলো নেক্সট হচ্ছে 57, দিল্লিতে কেল্লা ই কুনহা বা কিলা ই কুনহা বা কুহনা একই জিনিস, এই মসজিদ কে তৈরি করেছিল? এটা তো কমন কোশ্চেনের মধ্যে এসছে, শেরশাহ। নেক্সট, যে সুলতান সৈন্যবাহিনীতে অশ্ব চিহ্নিতকরণ এবং সৈন্যদের বর্ণনামূলক সূচির প্রবর্তন করেন তিনি হলেন ড্যাশ কি? তিনি হলেন আলাউদ্দিন খলজি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোন সুলতান তাম্র মুদ্রার প্রচলন করেন? তামার মুদ্রার প্রচলন কে করেছে? মোহাম্মদ বিন তুগলক। চলো নেক্সট চলে আসি, দিল্লির কোন সুলতান দরবারে ফার্সি আদব কায়দা চালু করেন? দরবারে ফার্সি আদব কায়দা চালু করেছিলেন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। কোশ্চেন নাম্বার 61, কি বলা হচ্ছে? দি রয়্যাল ইন্ডিয়ান নেভি, এই রয়্যাল ইন্ডিয়ান নেভি কবে বিদ্রোহ করেছিল? 1946, তো সবাই জানে, সেই কারণে দেখো 46 সবগুলোতে দিয়ে দিয়েছে। ফেব্রুয়ারি মাস, তাই কি না? এখানে যদি মাসটাও জানে তাই পারা যাবে, 18ই ফেব্রুয়ারি। মার্চ এপ্রিল জুন জানুয়ারি এগুলো কিন্তু হবে না। রশিদ আলী দিবস তোমরা পড়েছো, রশিদ আলী দিবসের এক সপ্তাহ পর কিন্তু এটা ঘটনা, তো ওটা মনে রাখবে সবসময়। তো যাই হোক, দি রয়্যাল ইন্ডিয়ান নেভি কবে বিদ্রোহ করেছিল? 18ই ফেব্রুয়ারি 1946 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে, কোশ্চেন নাম্বার 62, এখানে 62 এ কি বলছে? উইলিয়াম উইলবারফোর্স বার্ড, উইলিয়াম উইলবারফোর্স বার্ড কবে ভারতের সংবিধান, এই সরি, কবে ভারতের গভর্নর জেনারেল হয়েছিল? গভর্নর জেনারেল কবে হয়েছিল? 1944 খ্রিস্টাব্দে জুন মাসে হয়েছিল, কয়েকদিনের জন্যই ছিল আর কি, এক বছর কি 6 মাসের কম, এক বছরও না, কয়েক মাসের জন্য আর কি। তো যাই হোক, উইলিয়াম উইলবারফোর্স বার্ড কবে ভারতের গভর্নর জেনারেল হয়েছিল? জুন 1844। গভর্নর জেনারেল আগেও কি ছিল? আগে ছিল বাংলার যে ছোট রাজ্য হয় সেই বাংলা প্রেসিডেন্সির কিন্তু ছিল। তো এবার 44 খ্রিস্টাব্দে যে ও আর কি ভারতের গভর্নর হয়েছিল, যাই হোক গভর্নর জেনারেল। নেক্সট চলে আসি, কি বলছে? ফিতনা, ফিতনা কথাটির অর্থ কি? ষড়যন্ত্র, ফিতনা মানে ষড়যন্ত্র। নেক্সট কোশ্চেন নাম্বার 64, এই কোশ্চেন নাম্বার 64 এর মধ্যে কি বলা হচ্ছে? দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় কে মন্তব্য করেন, আমরা এখন সমগ্র ভারতের অধিপতি, আমাদের ক্ষমতা থেকে কেউ অপসারিত করতে পারবে না, যদি আমরা উপযুক্ত পদক্ষেপ নিই তা বিধিবদ্ধ করতে পারি, ঠিক আছে। এই কথাটা কি বলা হচ্ছে? এই কথাটা বলছে লর্ড ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি, ঠিক আছে, বি নাম্বার অপশন, এটা মাঝখানে এর হলুদ কালারটা পড়ে গেছে। তো যাই হোক, এটা কোশ্চেন নাম্বার 64, এর অ্যান্সার হচ্ছে বি, অপশন বি, অপশন বি, লর্ড ওয়েলেসলি। চলো নেক্সট কোশ্চেন 65, জার্মান পর্যটক ব্যারন কার্ল ভন হুগো, ঠিক আছে, এ কার রাজসভায় এসেছিলেন? জার্মান পর্যটক যে ছিলেন ব্যারন কার্ল ভন হুগো, এ হচ্ছে রঞ্জিত সিং এর মানে ইয়েতে গেছিল, কি বলছো ওটা, লাহোরে, লাহোরে গেছিল, ঠিক আছে, রঞ্জিত সিং এর দরবারে গেছিল। চলো নেক্সট চলে আসি, ঝাঁসি, কোশ্চেন নাম্বার 66, এখানে কি বলেছে 66 এ? ঝাঁসির রানীকে কে বিদ্রোহীদের মধ্যে শ্রেষ্ঠ বীর ও সামরিক নেতা রূপে বর্ণনা দিয়েছেন তার লেখাতে? এখানে হচ্ছে স্যার হিউ গফ, এখানে হিউ গফ বলে কিছু নাই, হিউরোস, ঠিক আছে। তো স্যার হিউরোস, হিউরোস এর লেখা এখানে, যেহেতু হিউরোসটা উচ্চারণ ঠিক মতো নাই, গফ করা আছে, তো এইটাই আনসারটা হবে, ঠিক আছে, স্যার হিউগফ বা হিউরোস একই নাম। তো এটা হচ্ছে 66 এর এ। চলো নেক্সট কোশ্চেন 67, কার
বিচার ও মৃত্যুদণ্ডকে বিচার ব্যবস্থার হত্যা বলে উল্লেখ করা হয়েছিল? এটা তো সবাই জানে, নন্দকুমার, মহারাজা নন্দকুমার। চলো নেক্সট কোশ্চেন। 68, অষ্টাদশ শতকের কোন শাসক নতুন বর্ষপঞ্জি, মুদ্রা, পরিমাপিক বিধির সূত্রপাতের ঘটনা, স্থায়ী সামরিক বাহিনীর নিয়ম শৃঙ্খলা বৃদ্ধি করে আধুনিক অস্ত্রাগারের নির্মাণ করেন এবং রেশম চাষ ও বাণিজ্যের উন্নতি ঘটান? এটা হচ্ছে টিপু সুলতান। টিপু সুলতান এই কাজটা করেছে, আমরা জানি সেটা। টিপু সুলতান তার যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীটাতে ফ্রান্সের গভর্নরও নিযুক্ত করেছিল, ঠিক আছে, সেনাপতি। তারপরে আবার জ্যাকোবিন দলের সাথেও যুক্ত হয়েছিল। এরকম ভাবে আমরা টিপু সুলতান এটার অ্যান্সার। চলো নেক্সট চলে আসি। 69, ক্যালিকো কি? ক্যালিকো হচ্ছে এক ধরনের কাপড়, ঠিক আছে। কটন এখানে বলা হচ্ছে, কিন্তু ভারতে কটন, কটন মানে কিন্তু সুতি। হ্যাঁ, এখানে ক্যালিকো এক ধরনের কাপড় ছিল, ঠিক আছে। যেমন ঢাকাই মুসলিম, তেমনি ক্যালিকো এক ধরনের কাপড়। তো ভারত থেকে রপ্তানিজাত টেক্সটাইল, টেক্সটাইল মানেই কাপড় আমরা জানি, তাই তো। তো এক ধরনের কাপড় টেক্সটাইল। তাহলে এটা হচ্ছে সি নাম্বার অপশন। চলে আসি 70, কোশ্চেন নাম্বার 70। কোন বছরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর প্রতিষ্ঠিত হয়? 1909 খ্রিস্টাব্দে, ব্যাঙ্গালোর। চলো নেক্সট কোশ্চেন চলে আসি, যে দেরাদুনে দ্য ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট খোলা হয়েছিল কবে? 1906 খ্রিস্টাব্দে, এটাও 6। নেক্সট 72 নাম্বার, বীমা কোম্পানির জাতীয়করণ হয়েছিল? এটা অর্থনৈতিক ইতিহাস থেকে পড়বে, ঠিক আছে। এগুলা ওর মধ্যে আছে অনেক বীমা কোম্পানি, বিভিন্ন, ওই কোন জায়গাটা বলে দিচ্ছি, যে বিভিন্ন ওই ব্রিটিশদের যে তিনটা যে পলিসি, তিনটা ফেজ ছিল, তো লাস্টের ফেজের যে পলিসি অফ রিং ফিন্স এরকম যে ছিল, সাবঅর্ডিনেট আইসোলেশন, সাবঅর্ডিনেট ইউনিয়ন, এই ইউনিয়নের মধ্যে আছে। এখানে তো লাস্টের দিকে বিভিন্ন যে কোম্পানিগুলো তৈরি হচ্ছে, চটকল, পাটকল, এই ধরনের যে কলগুলো তৈরি হচ্ছে, সুতির কল, হ্যাঁ, তো এই জায়গাটাতেই এখানে ছিল বীমা কোম্পানি। তো যাই হোক, 19 জানুয়ারি 1956, এখানে লাস্টের কথা বলছে, পরবর্তীতে বীমা কোম্পানিকে জাতীয়করণ করে নেওয়া হচ্ছে, মানে স্বাধীন, আফটার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এখানে দেখো, তারপরে চলে আসি 73, ভারতে কবে প্রথম পরেই চলে চট শিল্পের কারখানা স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে 1855। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে লাহোর সংকল্প গ্রহণের সময়, লাহোর সংকল্প কবে নেওয়া হচ্ছে? 23 মার্চ 1940। মুসলিম লীগের কোন সদস্য জড়িত ছিলেন না? এখানে দেখো, সিকান্দার হায়াত খান ডাইরেক্ট যুক্ত ছিল, ফজলুল হক তো নিজেই উত্থাপন করেছে, চৌধুরী খালিকুজ্জামানও ছিল। হুম, তো এখানে খিজির হায়াত খান, এই খিজির হায়াত খান কিন্তু ছিল না। তো বাদ বাকি সিকান্দার হায়াত খান, ফজলুল হক আর খালিকুজ্জামান ছিল। চলো নেক্সট কোশ্চেন। 75 নাম্বার, দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা, এটা কে প্রতিষ্ঠা করেন? এটা মাধ্যমিকের বইয়ের কোশ্চেন, দেখবে মাধ্যমিকের ইতিহাস বইতে এই কোশ্চেনটা পেয়ে যাবে। সরি, মহেন্দ্রলাল সরকার। মহেন্দ্রলাল সরকার কিন্তু আইএসিএস বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স 1876 তৈরি করেছিল। যাই হোক, চলে আসি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে দেখো, নিম্নে বর্ণিত কোন রাজ্যের মহারাজা শেষ মুহূর্তে অবজ্ঞাসূচক নাটক করার পর অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? এটা আপাতত আমার জানা নেই, ঠিক আছে। এটা একটু ভূপাল নিয়ে আমার কনফিউশন আছে, তো আমি পরে এটা দেখে এটা আবার অ্যান্সার তৈরি করব। চলে আসো নেক্সট কোশ্চেন বা পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 77। 1936 এ সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের গোষ্ঠী কংগ্রেসের অভ্যন্তরে কারা গঠন করেছিল? কংগ্রেসের অভ্যন্তরে গঠন করেছে। এখানে দেখো প্রশ্নের, কংগ্রেসের অভ্যন্তরে কেন গঠন করলো? তার কারণ দেখো, এখানে আরেকটা জিনিস বলে দিই, সুভাষচন্দ্র বোস আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত, বি নম্বর অপশন যেটা, এটা কোনোভাবেই হবে না। কেন? তার কারণ সুভাষচন্দ্র বোসের সাথে যতীন্দ্রমোহন সেনগুপ্তের একটা অ্যান্টি অ্যান্টি এরা দুজন, অতএব এদের কোনো গল্পই নাই। চলে আসি, মতিলাল নেহেরু আর সিআর দাস, ততদিনে ওরা অনেকটা বয়স হয়ে গেছে, এরা মোটামুটি ওই কংগ্রেস থেকে প্রায় বেরিয়ে গেছে, ঠিক আছে। আর ওই টাইমে হচ্ছে সিআর দাস তো মারাই গেছে, অতএব তাহলে এখানে কোনো গল্প নাই। চলে আসি, ফিলিপ স্প্র্যাট আর হিউম। হিউম এখানে দেখো একদম এলিমিনেটই করা যাচ্ছে ডাইরেক্ট, ফিলিপ স্প্র্যাট আর ও হিউম, অ্যালান অক্টোবেন হিউম, এই এই 1936-এ তিনি আর বেঁচে নেই। সি নাম্বার অপশনে যে সিআর দাস, তিনিও বেঁচে নেই। সুভাষচন্দ্র বসুর সাথে যতীন্দ্রমোহন সেনগুপ্ত একসাথে কোনোভাবেই করতে পারে না। কেন? তার কারণ দুজন ছিল হচ্ছে দুজনের অ্যান্টি। তো তাহলে কে থাকলো বাকি? আর পি দত্ত আর ব্রেন বডলি। এখানে দেখো দুজনই কমিউনিস্ট নেতা, তো এই দুজন কমিউনিস্ট নেতা, সেটাও একটা মিল। আবার এই সময় এই তিনটা যে নিচের যে বি, সি এবং ডি যে অপশনটা আছে,
এই তিনটা অপশন কোনোভাবেই যাচ্ছে না, কারণ দুটো মানুষ এক্সিস্টই নেই। অপশন সি তেও নেই, অপশন ডি তেও নেই। বি এর কি আছে, সুভাষচন্দ্র বোস আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত, কিন্তু দুজন দুজনের অ্যান্টি, এরা কোনো সময় একসাথে কাজ করবেই না। তাহলে গেল, তাহলে হয়ে গেল এ। চলে আসি এবার নেক্সট কোশ্চেন 78। মোহাম্মদ রেজা খানকে গ্রেপ্তার করা হয় 1772 সালে, কারণ তিনি কি করেছিল? এখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক আছে, এই রেজা খার বিরুদ্ধে। রেজা খা তো ছিল বাংলা আর বিহারের যে দেওয়ান নিযুক্ত করা হয়েছিল তাদের মধ্যে রেজা খাকে করা হয়েছিল বাংলার, তো বাংলার দেওয়ান। তো এখানে পুরো টাকার ব্যাপারটা, যে টাকা কালেক্ট করা, সে দায়িত্ব তার হাতে ছিল, কিন্তু এরা আস্তে আস্তে দেখতে পাচ্ছে রেজা খা যে তাকে ছেঁটে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে। তো এখানটাতে দেখা যাচ্ছে কি বাংলার অবিভক্ত সার্বভৌমত্বের পক্ষে তিনি ছিলেন, যদিও এখানে চারটাই পজিটিভ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, কিন্তু পজিটিভ ওয়ার্ড এখানে আসলে হওয়া উচিত ছিল না। এটা হচ্ছে রেজা খার ব্যক্তিগত ইচ্ছা ছিল, কারণ তারপরে এখানে যে বলা হচ্ছে 1772 সালে তাকে গ্রেপ্তার করা হয়, তার পরবর্তীতে তাকে ছাড়া হয়, তারপরে আবার তিনি অভিযোগ করে, পরবর্তীতে আবার তাকে এই পদটা আবার ফেরত দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখানটার অ্যান্সারটা দাঁড়াচ্ছে বাংলায় মানে সমসাময়িকভাবে অবিভক্ত সার্বভৌমত্বের পক্ষে ছিল। তো এই কোশ্চেনটা এরকম ভাবে আছে। তবে তাহলেও 78 নম্বর কোশ্চেন 78, এটা পরে আবার একটু দেখবো, এটার মধ্যে আমার এখনো পর্যন্ত 100% হচ্ছে না কেন যেন। তো যাই হোক, তো এটা চলে আসি 79। কি আছে, ভারতের কোন আইনে প্রথম তপশিলীভুক্ত জাতির উল্লেখ পাওয়া যায়? এটা একদম আইন যদি বলা হয় তাহলে আইন হলো 1935 সালের ভারত শাসন আইন। কেন? সাইমন কমিশন যাওয়ার পর যে আইন টাইন তৈরি করা হয়, গোল টেবিল বৈঠক হয়, গোল টেবিল বৈঠকের পর আমরা কি দেখতে পাচ্ছি, যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, তো ওইখানটাতে তপশিলি কথাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে 1935। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 80। আহমেদাবাদ সুতি বস্ত্র শ্রমিক সংগঠন কে প্রতিষ্ঠা করেন? এটা তো নর্মাল কোশ্চেন, গান্ধীজি। চলো নেক্সট চলে আসি, লিপি উৎকীর্ণ বিদ্যা নির্ভর করে কিসের উপর? লিপি উৎকীর্ণ বিদ্যা নির্ভর করে কিসের উপর? লিপি মালার উপর এটা নির্ভর করে, লিপি মালার উপর। চলো নেক্সট, মুদ্রা বিদ্যায় লেজেন্ড কথাটির অর্থ কি? মুদ্রায় উৎকীর্ণ শব্দ, এটা হচ্ছে লেজেন্ড। মুদ্রা বিদ্যায় লেজেন্ড কথার অর্থ কি? মুদ্রার উৎকীর্ণ শব্দ। তোমাদের একটা কথা ভালো মতো বলে রাখি, সেটা হচ্ছে ক্লাস 12 এর বই, ক্লাস 10 এর বই তোমরা যদি পড়াও টিউশন তাহলে খুব ভালো, যদি না পড়াও তাহলে এই বইগুলোকে কিন্তু অবশ্যই ফলো করবে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন এসছে, তোমরা যদি ভালো মতো দেখো বই দুটো, ক্লাস 12 থেকে মডার্ন, ক্লাস 12, ক্লাস 11, আর হচ্ছে ক্লাস 10, 10, 11, 12, এই কোশ্চেনের বইগুলো কিন্তু তোমাদের পড়া উচিত, ঠিক আছে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই। চলো নেক্সট চলে আসি, নেক্সট কোশ্চেন 83। নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে আত্মজীবনীকে ইতিহাসের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেন? এখানে তিন চারটা নাম আমি, যেমন এডওয়ার্ড গিবন, তারপরে হচ্ছে ট্রাভেল রোপার, হ্যাঁ, থমাস কার্লাইল, এরকম ধরনের কিছু কিছু নাম পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এটা আমি বের করতে পারিনি। তো এটাকে পরে আবার দেওয়া হবে। নেক্সট চলে আসি, কে ঐতিহাসিক জ্ঞানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? এটাকেও পরে করতে হবে। চলে আসি, তারপরে চলে আসো 85। 85 হচ্ছে সায়েনজানোভা, সায়েনজানোভা বা দি সায়েন্স অফ হিউম্যানিটি, এই গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখক হচ্ছে ভিকো, ভিকো, ঠিক আছে। চলো নেক্সট চলে আসি, কে প্রথম ইতিহাসে প্রগতির তত্ত্বের অবতারণা করেন? এটা ইংরেজিটা কেন দিয়েছি তাহলে একটু সুবিধা হবে, দাও আইডিয়া অফ প্রোগ্রেস। তাহলে আইডিয়া অফ প্রোগ্রেস যখনই বলবে তখনই ডাইরেক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে, আইডিয়া অফ প্রোগ্রেস মানেই হচ্ছে জেবি বিউরি, আর কোনো কথাই বলবে না, ঠিক আছে। আইডিয়া অফ প্রোগ্রেস মানেই জেবি বিউরি, সেই কারণেই আমি এই ইংলিশটাও একটু মার্ক করে রেখে দিয়েছি, বাংলাতে অনেক সময় একটু বুঝতে অসুবিধা। কে প্রথম ইতিহাসে প্রগতির তত্ত্বের অবতারণা করেন বা আইডিয়া অফ প্রোগ্রেস, ব্যাস জেবি বিউরি, আর কোনো কথা নাই। চলো নেক্সট চলে আসি, ইরাসমাস ছিলেন একজন ড্যাশ, কে? ওলন্দাজ মানবতাবাদী, ওলন্দাজ, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে, কে ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লেখেন? লেনিন। ক্লাস 12 এর কোশ্চেন। নয়া সাম্রাজ্যবাদের ধারণার উদ্ভব কোন শতকে? 19 শতকের দ্বিতীয়ার্ধে, ক্লাস 12 এর বইয়ের কোশ্চেন। নেক্সট 90, দ্য আইডিয়া অফ হিস্ট্রি ইন এ চেঞ্জিং ওয়ার্ল্ড, এই গ্রন্থের লেখককে? দেবপ্রসাদ চৌধুরী।
চলো চলে আসি পরে। 91 কোন বছরে ঔপনিবেশিক সরকার ভারতে প্রথম আয়কর প্রচলন করে, ইনকাম ট্যাক্স আর কি, আয়কর প্রচলন করে? 1860 খ্রিস্টাব্দে, 1860, ঠিক আছে, অনেকদিন আগে কিন্তু। আটলান্টিক চার্টার আগস্ট মাস 1941 স্বীকৃতি দান করেছিল। আমরা জানি কি আটলান্টিক চার্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হচ্ছিল ওই সময়কার কিন্তু বিশ্ব শান্তির একটা ব্যাপার ছিল। এখানে দেখো অপশনের মধ্যে একটাই আছে, বিশ্বের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার। ঠিক আছে, চলো নেক্সট চলে আসি। 93 নিম্নে বর্ণিত নেতৃবৃন্দের মধ্যে কে বলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের নিশ্চিহ্ন হওয়ার তত্ত্বাবধানে তিনি থাকবেন না? এটা বলেছিলেন উইনস্টন চার্চিল, ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল কথাটা। চলো নেক্সট চলে আসি। লেক্স লকি আইন, এটা হচ্ছে ওই ডিরোজিওর যে টাইমিং ওগুলাতেও আমরা পাচ্ছিলাম অনেক সময়, ওই আন্দোলনটাই পরবর্তীতে 1850-এ গিয়ে আইন তৈরি হয়ে যাচ্ছে, লেক্স লকি আইন। এখানে কি বলা হচ্ছে যে ধর্মান্তরিত যে খ্রিস্টান আছে, যারা অন্যান্য ধর্মের লোক, ধরে নেওয়া যাক হিন্দু ধর্মের লোক, ঠিক আছে, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তাহলে তখন কি হতো, তার যে বাবা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিত বা ত্যায্য পুত্র করতো। কিন্তু এখানটাতে বলা হয়েছিল যদি কোনো ধর্মের লোক যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে তাদেরকে কিন্তু পৈতৃক সম্পত্তি দিতেই হবে, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা চলবে না। এই জন্য যে আইনটা হয়েছিল সেটাই হচ্ছে লেক্স লকি আইন 1850। তাহলে কি ধর্মান্তরিত খ্রিস্টানদের ভারতে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষমতা দান। ঠিক আছে, এটা হচ্ছে লেক্স লকি আইন, এটা একটু পড়ে রাখবে লেক্স লকি আইনটা। পরবর্তীতে যদি কোশ্চেন আসে তাহলে কিন্তু কোন একজনের নাম দিবে আর টাইমটা দিতে পারে, এখানে যেমন সালটা দেওয়া আছে 1850, এরকম দেখা গেল পরের কোশ্চেন আসলো যে লেক্স লকি আইনটা কবে পাস হয়েছে, তো 1850। চলো নেক্সট কোশ্চেন চলে আসি। 95, অনেক দূর হয়ে গেছে, প্রায় শেষের দিকে। বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কে বলেছিলেন সংযুক্ত বাংলার ক্ষমতার উৎস বিভক্ত বাংলায় ক্ষমতা নানান দিকে আকৃষ্ট হবে? তাহলে এই জিনিসটা আমরা ডাইরেক্ট যদি বঙ্গভঙ্গের ওই চ্যাপ্টারটা পড়ি তাহলে দেখবো রিজলের নাম পাবো, হারবার্ট রিজলে। ঠিক আছে, এইচ রিজলে, এই রিজলেই হচ্ছে কিন্তু এই কথাগুলো প্রথম বলেছে। ঠিক আছে, যে মেইনলি ড্রাফটটা কে তৈরি করেছিল, রিজলে তৈরি করেছিল তো, তাই না? তো রিজলে হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট চলে আসি। কার্জন আর কি করেছে, কার্জন খালি কাজ করে, মেন কাজটা কি করেছে, রিজলে করেছিল। বঙ্গভঙ্গর মেন কারিগরি ছিল হচ্ছে রিজলে। নেক্সট 96, উপনিবেশিক ভারতে গভর্নর জেনারেলের কার্যনির্বাহী সমিতির সদস্যদের মধ্যে আইন সদস্যকে, কার্যনির্বাহী যে ফোর্স সমিতি ছিল সেই সমিতির সদস্যদের মধ্যে আইন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল যে আইনের মাধ্যমে, সেটা হচ্ছে 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে। ঠিক আছে, 1833 খ্রিস্টাব্দের সনদ আইনে, এটা হচ্ছে এই মোটামুটি 1833, ওটা হচ্ছে 1784 পিটের শাসন। দেখবে তোমরা 1784-তে পিটের শাসন একটা আছে, সেইখানটায় কিন্তু এই এই পদটা, এই যে জেনারেল গভর্নর জেনারেলের কার্যনির্বাহী সমিতির আইন সদস্যটাকে এই এটাতে হচ্ছে উঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, আইন সদস্যটাকে থাকবে না, মানে আইন সদস্য থাকবে না, এই কাজটা করেছিল হচ্ছে ওই 84-তে। আর এটাকে পুনরায় আবার আইন সদস্য দেওয়া হচ্ছে, কার্যনির্বাহী সমিতির মধ্যে একটা আইনের সদস্য দেওয়া হচ্ছে, সেটা দেওয়া হচ্ছিল 1833-এ। এই আগেরটা বললাম কেন, পরবর্তীতে কোশ্চেন হলে কিন্তু ওটাও হতে পারে যে কোন আইনে এই গভর্নর জেনারেলের কার্যনির্বাহী সমিতির সদস্যদের মধ্যে আইন সদস্যকে তুলে দেওয়া হয়। তা তুলে দেওয়া হয় যদি বলা হয় তাহলে হচ্ছে সেটা কিন্তু 84, আর 1784 হচ্ছে আইনটার কথাই কিন্তু বলতে হবে। ঠিক আছে, চলে আসো নেক্সট। আর এর অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে যে আবার যুক্ত হচ্ছে 1833 সনদ আইন। এই সনদ আইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই মেকলে যে ছিল, ঠিক আছে, এই মেকলে মিনিট যে তৈরি করেছে মেকলে, এই মেকলে কিন্তু এই আইন সদস্যই ছিল হচ্ছে বেন্টিং এর। এই 33-এ ও আইন সদস্য হিসেবে যুক্ত হয়, 35-এ গিয়ে আইনটা তৈরি করেছে। তো যাই হোক, পরবর্তী চলে আসি 97, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হয়েছিল প্রথম যে বাঙালি, তার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সিভিল সার্ভিস থেকে তোমরা প্রত্যেক, আমি আগেও বলেছি সিভিল সার্ভিস থেকে আমার যে বিগত বছরের দুটা ইয়ারের কোশ্চেন দেওয়া আছে, ওখানে দেখবে এই সিভিল সার্ভিস সম্পর্কে আমি বলেছি যে ওখান থেকে আবার কোশ্চেন আসবে, প্রতিবার কোশ্চেন আসে। দেখো এখানে কিন্তু চলে এসছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ত্রিপুরাতে পোস্টিং হয়েছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জিও কিন্তু আইসিএস পরীক্ষায় পাশ করেছিল ত্রিপুরাতে।
ওর পোস্টিং হয়েছিল, কিছুদিন করার পর ছেড়ে দিয়েছিল। আনন্দমোহন বোস এখানে যা আছে, আনন্দমোহন বোস আইসিএস ছিল না। আর গুরুদাস ব্যানার্জি ছিল, গুরুদাস ব্যানার্জি আইসিএস ছিল না। ঠিক আছে, এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি আইসিএস ছিল আর সত্যেন্দ্রনাথ ঠাকুর আইসিএস ছিল। চলে আসি নেক্সট। তাহলে এর অ্যান্সারটা দাঁড়াচ্ছে যে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 98 কোশ্চেন নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে কারা স্বরাজ্য দল গঠন করেন? সেটা হচ্ছে সি আর দাস ও মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। যখন আমরা দেখতে পাচ্ছি কি যে ওই চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি যখন অহিংস কি আইন অহিংস অসহযোগ আন্দোলনটা তুলে নিচ্ছে, সেই সময় কিন্তু এরা অর্থাৎ সি আর দাস আর মতিলাল নেহেরু কিন্তু স্বরাজ পার্টি তৈরি করেছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর যেখানে আরেকটা জিনিস বলি, এখানে গুরুদাস ব্যানার্জি আছে কিন্তু গুরু সদয় দত্ত বলে একজনের নাম আছে, গুরু সদয় দত্ত ব্রতচারীর সংগঠনের সাথে যুক্ত। ঠিক আছে, তো ইনি হচ্ছে গুরু সদয় দত্ত হচ্ছে ফার্স্ট র্যাঙ্কার, যে এক র্যাঙ্ক ভারতীয় এক র্যাঙ্ক করেছিল, এমন একজন ভারতীয় আইসিএস এর নাম বলে যে এক র্যাঙ্ক করেছে, তাহলে গুরু সদয় দত্ত। ঠিক আছে, মাথায় রাখবে, যেন বলে দিলাম জিনিসটা। যাই হোক, 99 কিংসফোর্ড কে মুজাফফরপুরে হত্যার চেষ্টা কে করেছিলেন? সেটা হচ্ছে ক্ষুদিরাম বোস। আর কি লাস্ট কোশ্চেন আমাদের, সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এগুলো নর্মাল কোশ্চেন। তো এরকম ভাবে কোশ্চেন কিন্তু 100 খানা আলোচনা করা হলো, তার মধ্যে মোটামুটি 10টার মতো কোশ্চেন আমাদের কিন্তু হলো না, সেই 10টা বা 12টা যেই হোক, সেই কোশ্চেন গুলো কিন্তু আমরা পরে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমরা তথ্য সমেত আলোচনা করব। তো মোটামুটি এখানে যে 100টা যে কটা কোশ্চেন আর কি 90টার মতো কোশ্চেন আলোচনা করা হলো, 85 থেকে 90 এর মধ্যে আলোচনা করা হয়েছে। তো এই কোশ্চেন গুলো কিন্তু অ্যান্সার এগুলোই হবে। তারপরেও যদি কারো কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে যেটা নিয়ে পরবর্তীতে আমরা আবার চেষ্টা করব যে কি কোথায় কোন জায়গাটায় ভুল হয়েছে সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করব। তো আশা করি তোমরা এখান থেকে তোমাদের অ্যান্সার কিটা মিলিয়ে নিতে পারবে। আমার একটু দেরি হয়ে গেল, তার কিছু কারণ, নিজস্ব ব্যক্তিগত কোনো কারণের জন্য আমি কিন্তু কালকে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, তো আজকে এটা তৈরি করা হলো টেন্টেটিভ একটা, তো সেটা তোমরা আশা করি এর থেকে কিছু উপকৃত হবে। থ্যাংক ইউ।